তো ছোটখাটো একটা স্ট্রোক করে ফেলছে, সে এমনভাবে খুব কথা বলতেছে যে আই এম অ্যালোন। ওকে, মনে হচ্ছে অনেক বছর পর ব্যাগ উপরে দিলাম। এওটি এয়ারপোর্ট অফ থাইল্যান্ড। এখানে টুরিস্টরা আসলে মাসিক, সাপ্তাহিক বা ডেইলি বেসিসে ভাড়া নিয়ে থাকেন। বলা হয় থাকে অধিকাংশ মানুষের স্বপ্নের শহরে ব্যাংকক। দেখুন বন্ধুরা, বাহ সুবহানাল্লাহ, সমুদ্র দেখা যাচ্ছে রীতিমতো এখান থেকে। ঘটনা ঘটে গেছে রীতিমতো একটা। Welcome to Thailand. গুড মর্নিং ইন্টারনেট, খুব সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল বাজে এখন 7:48, আধা ঘন্টা সময় আছে। এই আধা ঘন্টার মধ্যে আমাকে হতে হবে চেক আউট, ব্যাগ হতে হবে রুম থেকে। লোকাল বিমানে চড়ে যাচ্ছি ব্যাংককে। আমার ফেসের কী অবস্থায় দেখুন একবার, কালো হয়ে গেছে রীতিমতো, মুখ জ্বলতেছে এখন। গতকাল যে ফিফি আইল্যান্ডে গিয়েছিলাম, ফিফি আইল্যান্ডে রোদের তাপে মুখ পুড়ে গেছে। শুধু তাই নয়, মুখ লাল হয়ে আছে বা কালচা হয়ে আছে, পুরো স্কিন পোড়া। মোটামুটি এই হচ্ছে আজকে সকালের নাস্তা। রুম চেক আউটের জন্য 5 মিনিট সময় নিয়েছে। হাউসকিপিং গিয়ে রুম চেক করে দেখবে, সব ঠিকঠাক থাকলে তারপর উঠে দিবে। আমি যখন এখানে এন্ট্রি নিয়েছিলাম, চেক ইন করেছিলাম, 2000 বাদ সিকিউরিটি মানি টাকা রেখেছিল, ওই টাকাটাও ফেরত দিবি। 8:15 এখানে গাড়ি আমাকে পিক আপ করার কথা, এয়ারপোর্টে ড্রপ করার জন্য। এ হচ্ছে সিকিউরিটি মানি যেটা নিয়েছিল, তারপর ফেরত দিল। আই এম অ্যালোন, আই এম অ্যালোন। ওকে, দেখেন গাড়ির ভিতরে এসে তার একটা ছোটোখাটো বিজনেস ইয়া করে রাখলো, 50 বাত এই চিপসের প্যাকেটের দাম। তো আমি মনে করছিলাম হয়তো বা ছোটো কাক আসবে, কিন্তু এখানে দেখে আসতে বড় একটা বিমান দিয়ে দিল আমার জন্য। যাচ্ছি বেসিক্যালি এখান থেকে প্রায় 1.5 ঘন্টার পথ ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যদিও বা আমার ফ্লাইট হবে আজকে ডোমেস্টিক। 1-1.5 ঘন্টার একটা ফ্লাইট হতে যাচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে। এটাই সেই ব্যাংকক যেটা ছোটোবেলা থেকে শুনে আসছিলাম, স্বপ্ন মানুষের তাকে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়ানো। তো সেরকম কিছু স্বপ্নীল সিটির মধ্যে একটা হচ্ছে এই ব্যাংকক। আমার মতো জায়গা দেশ বিদেশে ঘুরে বেড়াতে চান, ইউনিভাল ট্যুরিজম হতে পারে আপনার ওয়ার্ল্ড ট্যুরের ট্রাস্টেড ট্রাভেল পার্টনার। আপনার স্বপ্নের গন্তব্যের ভিসা প্রসেসিং, এয়ার টিকেট ও সব দেশগুলোর কাস্টমাইজড ট্যুর প্যাকেজ পেতে পারেন ইউনিভাল ট্যুরিজমের মাধ্যমে। কন্ট্যাক্ট ও ডিটেলস স্ক্রিনে এবং পিন কমেন্টে দেওয়া রইল। What are your name? Sky. Sky. Nice name. Thank you. Phuket. Are you from Phuket? No, I'm from another city. Which city? Ranong, Ranong. Vietnam. Okay. Next for Phang Nga. Okay. Phuket, Phang Nga, Ranong. Okay. Nice to meet you. Thank you. Nice to meet you too. What's your name? Mohammed. Saif, my nickname. Oh, Saif. Yeah, my nickname. যাত্রা শুরু হতে যাচ্ছে এখান থেকে। এখানে একটা মাছ বাজার বসে, আর পিছনে একটা কাঁচা বাজার আপনাদেরকে দেখিয়েছিলাম গত ভিডিওতে। হোপ আপনারা এনজয় করেছেন অনেক। এরকম জায়গায় জায়গায় মানি এক্সচেঞ্জ, এটিএম, স্ট্রিট ফুড শপ এখানে দেখা যায়। বিদায় ফুকেট, ফুকেটকে মিস করবো ডেফিনেটলি। নসিবে থাকলে হয়তো আবার কখনো আসা হবে। কেমন যাচ্ছে আপনাদের থাইল্যান্ড ট্রিপ অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতকালকেও যখন ফিফি আইল্যান্ডে গিয়েছিলাম, ওখানেও একজনে জিজ্ঞেস করতেছিল যে আমি ইনফ্লুয়েন্সার কিনা। তবে বললাম যে আমি তো ইনফ্লুয়েন্স করি না, তবে আমি ইউটিউবে টুকটাক ভিডিও বানাই। আর এখানে মজার বিষয় হচ্ছে কি জানেন, থাইল্যান্ডে মানে এই ফুকেটে আমি যে এই 4 দিন ছিলাম, 4-5 দিন, এখানে পুলিশের সাথে আমার কোনো রকমের এঙ্গেজমেন্ট হয় নাই। মানে হাজার হাজার টুরিস্ট ঘুরতেছে, এনজয় করতেছে, পুলিশের জায়গায় আছে, সব জায়গায় সিসি ক্যামেরা দিয়ে গেরা। কোথাও টুরিস্টদের সাথে পুলিশের কোনো বার্গেনিং, বাকবিতণ্ডা এগুলো নেই। আইন আছে, মানা হচ্ছে, ব্রেক করলে ফাইন দেওয়া হচ্ছে। এই ফুকেট
এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুটোই আছে। তো এখন ডোমেস্টিক সাইডে আসলাম। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে এত বাইক এই ডোমেস্টিক এয়ারপোর্টের সামনে। এখানে আসলে হয় কি, বাইক বলতে স্কুটিগুলো বিশেষ করে বা মোটর বাইকগুলো এখানে টুরিস্টরা আসলে মাসিক, সাপ্তাহিক বা ডেইলি বেসিসে ভাড়া নিয়ে থাকেন। তো অনেক সময় দেখা যায় তাদের ভাড়া নেওয়া সে বাইকগুলো এখানে রেখে তারা হয়তো বা ডোমেস্টিক অন্য কোনো সিটিতে যায়, দেন আবার ব্যাক আসে। আবার এমনও হয় কি যে এখানেই বিভিন্ন বাইক রেন্ট কোম্পানিগুলো রাখে এখান থেকে, যেন টুরিস্টরা নামার সাথে সাথে বাইক বা মোটর বাইক হায়ার করতে পারে, যেটা আমার ধারণা। ওই পাশটাতে দেখা যাচ্ছে অনেকগুলো মোটর বাইক। এখন মোটামুটি চেক ইন ডান। সো এখন আমাদের ফ্লাইট ল্যান্ড করবে হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। ডোমেস্টিক ফ্লাইটে যাচ্ছি, ভাড়া $50-60 $70 এরকম হয়ে থাকে। 1.5 ঘন্টার একটা ফ্লাইট হতে যাচ্ছে। যদি বাসে যাই এটা মোটামুটি প্রায় 800 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব, যেতে মিনিমাম 10-11-12 ঘন্টা লাগে, কিন্তু ফ্লাইটে মাত্র 1.5 ঘন্টা। তো এইখানে ভাড়া শুনে আমি রীতিমতো তাজ্জব। এই সেম ফ্লাইটটা যদি আফ্রিকায় হইতো, কম হইলেও তো $200 বা $200 মিনিমাম, $150 খুবই রিয়ারলি কিছু দেশে পাওয়া যাবে, কিন্তু $200 ভাড়া মোটামুটি এরকম হবে। বিমানের দিকে আগাচ্ছি। ব্যাটজেট এয়ার, এটা আজকে প্রথম দেখলাম। মেবি এটা থাইল্যান্ডের ডোমেস্টিক বিমান, যেটাকে আমি নাম দিয়েছি লোকাল বিমান। এটাকে এক্সপিরিয়েন্স দিই। আমি আসলে প্রথমে মনে করেছিলাম হয়তো বা ছোটো বিমান হবে, ডোমেস্টিক যেহেতু, বিশাল বড় বিমান। ইভেন সেম বিমান যেটা আমি এয়ার ইন্ডিয়ায় এসেছিলাম ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে ফুকেট, সেম সাইজের বিমানই দেখতে পাচ্ছি এখানে। এটা মেবি ইমার্জেন্সি এক্সিটে সিট পাইলাম, আর এর পাশে হচ্ছে পাকা। একটা ব্যাপার শেয়ার করে রাখি, ইমার্জেন্সি এক্সিটে যদি কেউ বসে এক্সট্রা লেগ স্পেস পায় ডেফিনেটলি, কিন্তু ব্যাগ বুক যত কিছু আছে সাথে কিছুই রাখা যায় না, মানে একদম খালি হাতে থাকতে হবে। এর হচ্ছে ব্যাটজেট এয়ারের বিমান। মনে হচ্ছে অনেক বছর পর ব্যাগ উপরে দিলাম বক্সে, কারণ আমার ব্যাগ ম্যাক্সিমাম সময় পায়ের কাছে থাকে। পাওয়ার ব্যাংক বাই করতে হয়, হেডফোন বাই করতে হয়, ক্যামেরা, গিয়ার্স ঢোকা বাই করতে হয়, যার কারণে আমি ব্যাগ সবসময় পায়ের কাছে রাখি। তবে একটা ব্যাপার কি, আমি মনে করছিলাম পুরো বিমানে মনে হয় লেগ স্পেস অনেক বেশি সব জায়গায়। তাদের বিমানের যে ইয়াগুলো এখানে কি আছে দেখুন, দাম দেখাচ্ছে লাইট মিলস 120 বাত, 120 বাত, 180 বাত, 200 বাত, মেবি সবই কিনতে হবে হয়তো বা। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হয়তো বা নাই। $6 দিয়ে কম্বো সেট, বাত দাঁত সব মিলিয়ে একটা কম্বো। বলা হয় থাকে অধিকাংশ মানুষের স্বপ্নের শহরে ব্যাংককে আপনাকে ওয়েলকাম। এটা ডোমেস্টিক টার্মিনালে আমরা ল্যান্ড করলাম, তাও কত বড় দেখুন, আর বাইরের আর্কিটেকচার যে ডিজাইন স্টাইল খুবই ইউনিক। এওটি এয়ারপোর্ট অফ থাইল্যান্ড, এওটি এয়ারপোর্ট ফ্রি ওয়াইফাই, এটা মোটামুটি প্রায় সব এয়ারপোর্টে দেখা যাচ্ছে। ফুকেটেও দেখেছিলাম, এখানেও দেখতে পাচ্ছি, ইভেন ডোমেস্টিক টার্মিনালেও ফ্রি ওয়াইফাই। ইমেল অ্যাড্রেসটা দিলেই হয়, কোনো ওটিপির প্রয়োজন হয় না, একদম ফ্রিতেই ওয়াইফাই 1 ঘন্টার জন্য ইউজ করা যায়। আমার একটা কাঁধের ব্যাগ আছে মোটামুটি বড়ই, ওইটা দিয়ে আমি অনেক দেশ ট্রাভেল করছি। ওই ব্যাগটা দিয়ে যখন আমি থাইল্যান্ড আসতেছিলাম ঢাকা এয়ারপোর্টে, মোটামুটি কাপড় চোপড় কম ছিল, তো একটু বেল্ট টেল্টগুলো মানে খোলা বা একটা ভাব ছিল। তো ঢাকা এয়ারপোর্টে বুকিং দেওয়ার সময় চেক ইনে বলে যে এখানে আপনাকে ব্যাগটা র্যাপিং করতে হবে। র্যাপিং করতে কত জানি না, 200-300 টাকা না কত। তখন বললাম কেন, বেল্ট আটকে যাবে। তো আমি বললাম আটকাবে না, এটা অনেকগুলো দেশের এয়ারপোর্ট ক্রস করছে, তো আশা করি সমস্যা হবে না। এই টাইপের যতগুলো ব্যাগ আছে সব ব্যাগগুলো এরকম একটা ট্রের মধ্যে করে তারা বেল্টের ভিতর দেয়, অ্যান্ড বিমান থেকে অফলোড করে আবার যখন এইখানে আসবে বেল্টে তখনও মানে এইভাবে করে দেয়। এই যে চলে আসছে আমার ব্যাগ, দেখুন কত সুন্দরভাবে ট্রের মধ্যে করে দিল,
যেন এখানে বেল্টগুলো কোথাও আটকে না যায়, এই যে ফিতা বা এগুলো যেন কোথাও আটকে না যায়, এরকম কেয়ার করে। আর একটা মজার বিষয় এখানে দেখলাম যে ব্যাগ, ওই যে বেল্ট থেকে যে পড়তেছে ওগুলোকে প্রোটেক্ট করতেছে, দেখো কত সুন্দরভাবে ফোম দিয়ে, যেন ব্যাগে কোনো আঘাত না পায়। এই যেভাবে ঠিক একইভাবে যেভাবে ঢাকা থেকে আসার সময় আমাকে পিক আপ করার জন্য এখানে একজন এসে ওয়েট করতেছিলেন, আর সেমভাবে এখানেও আমাকে রিসিভ করার জন্য আসছেন কেউ একজন। এখন তাকে খুঁজে নিতে হবে আমার নাম এখানে ঝুলানো আছে। ঘটনা ঘটে গেছে রীতিমতো একটা। ঘটনাটা অনেকটা এমন, এখানে প্ল্যান বলে আপনাদেরকে আমাদের সাথে প্রায় 30 জনের একটা গ্রুপ বাংলাদেশ থেকে এসে জয়েন হচ্ছেন আজকে। ওই 30 জনের গ্রুপ নামার কথা 1:30 বাজে নামবে, মোটামুটি 2টার দিকে হয়তো বা তারা এয়ারপোর্ট থেকে বের হবে। এখন বাজে 1টা। যে রিসিভ করতে আসার কথা গাইড 2-1 আছে, তার মধ্যে যার সাথে আমার কথা হওয়ার কথা তাকে আমি ফোন দিয়েছি। ফোন দিয়েই বলতেছি যে আমি বের হয়েছি 3 নাম্বার গেটে। সে হঠাৎ মোটামুটি ছোটোখাটো একটা স্ট্রোক করে ফেলছে। কেন? সে জানে যে যে প্যাসেঞ্জারগুলো বাংলাদেশ থেকে আসার কথা, ওই প্যাসেঞ্জাররা ব্যাগ হতে হতে মিনিমাম একটা ল্যান্ড করলে মিনিমাম 2টা তো বাজবে অ্যাটলিস্ট। এখনও একটাও বাজে নাই। আমি এখন কীভাবে এত তাড়াতাড়ি ফ্লাইট ল্যান্ড করে ফেলছে, ইমিগ্রেশন হয়ে গেছে, আমি ব্যাগ হয়ে গেছি, এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে থাকবে, সে এখনও এয়ারপোর্টে আসতে পারেনি। তো ছোটোখাটো একটা স্ট্রোক করে ফেলছে। সে এমনভাবে খুব কথা বলতেছে যে ও মাই গড, হাউ ইউ কাম সো ফাস্ট, হাউ ইউ ইমিগ্রেশন ডান ভেরি ফাস্ট, হাউ ইউর ফ্লাইট ল্যান্ড ভেরি ফাস্ট, মানে মোটামুটি চিৎকার করার মতো একটা অবস্থা। তো আমি বললাম যে আই এম দ্য ওয়ান ফ্রম ফুকেট, আমি ফুকেট থেকে আসছি। বলো যে তুমি এভাবে কেন বললা? তুমি হুট করে কল দিয়ে বলতেছো আমি আমার সাথে আগে কথা হয়নি। তো আমি মনে করছি তুমি ঢাকা থেকে আসতেছো, বাংলাদেশ থেকে আসতেছো। আমি তো আই এম গোনা ডাই, আই এম গোয়িং টু ডাই, হোয়াই ডু ইউ টক মি লাইক দিস, এরকম একটা ব্যাপার। এভাবে সে কথা বলতেছে। এখানে এয়ারপোর্টে থেকে বের হওয়ার আগে মুখে একটা শপ দেখতে পাচ্ছি, চিকেন ফ্রাই শপ। এখানে দেখতেছি অনেক মুসলিমরাই খাচ্ছেন, তার যিনি অ্যাটেন্ড করতেছেন তিনিও মুসলিম, মনে হচ্ছে হালাল হবে। তো দেখি কি পাওয়া যায় এখানে। পাইলাম খাবার, এখান থেকে বাদ বাকি জিনিসগুলো নিতে হবে। প্রথমে ভাবছিলাম যে বাইরে গিয়ে খাবো, এখন দেখি টাইম যেহেতু আছে এখানে বসে খেয়ে নিই। তাকে বলছিলাম টাকা বানিব, টাকা বাই করে দিয়েছিল, পরে আবার এখানে বসে খাচ্ছি। এটা হচ্ছে মেইন খাবারটা, 2 পিস চিকেন দিল। ভালোই তো। এটা থেকে দিল, এটার ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই। এটা হচ্ছে মনে করেন প্রায় 500 টাকার মিল। এয়ারপোর্টের ভিতরে তো তাই হয়তো একটু দাম, জানি না। খাইলাম বরবেট, এবার যে স্টোক করছে সে বেঁচে আছে কিনা ওইটা খবর নিয়ে দেখি। সাবরে খাপ, আই এম ফাইন। Are you maybe talk? হাই। সো ওর নাম হচ্ছে স্টিলা। Yes. আর ইউ মুসলিম? Yeah, Muslim. মাশাআল্লাহ। Mashallah. ইয়েস। সো Take a photo like that. শিওর। তো বেসিক্যালি তাকে পাইলাম, How are you? এখন আমরা গ্রুপের জন্য ওয়েট করবো। ইয়া আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। Long time you waiting? ইয়া নো ইটস ওকে। তো এখানে হয়েছে কি আমার ফেস মোটামুটি পুড়ে গেছে রোদে। তো এখন সে বলতেছে অ্যালোভেরা ইউজ করতে ফেসে। তো আমি বললাম ঠিক আছে একটা কিনে নিব। সে আবার দেখতেছে তার ব্যাগে আছে কিনা, যদি তার ব্যাগে থাকতো তাহলে হয়তো আমাকে অ্যালোভেরা দিত। Welcome to Thailand. অ্যান্ড ওয়েলকাম টু ব্যাংকক। ইউ স্পিক বাংলা? Little. লিটল। এটা বলে থাই গ্রিন টি, সে আমাকে দিল অনেকটাই শরবতের মতো, মধু মিক্স আছে এই টাইপের কিছু। ওদিকে ততক্ষণ আমাদের গ্রুপ চলে আসছে। চা দিয়ে কীভাবে গ্রিন টি বানাইলো ঠিক জানি না, স্টিলে খাওয়াইতেছে। মোটামুটি সকলেই চলে আসছেন গ্রুপে। এখন আমরা বাসের দিকে রওনা দিচ্ছি। তো থাইল্যান্ড রাজধানী যে ব্যাংকক মেন সিটিতে আমাদের হয়তো বা যাওয়া হবে না এই মুহূর্তে, মেবি লেটার। দেন এখন হয়তো বা আপাতত পাতায়ার দিকে আমরা রওনা দিব। এখানে অনেক বড় একটা কনফিউশন আছে। কনফিউশন হচ্ছে প্রতিটা গেট ফ্লোর বেশ কম, কিন্তু গেট নাম্বার 7, গেট নাম্বার 1, 2, 3,
4 তলা পর্যন্ত সবই সেম, এন্ট্রান্স। তো কত তলা এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার। আমাদের বাস থেকে এখানে নামালো, ম্যাকডোনাল্ডসে হালাল খাওয়াবে, মেবি বার্গার বা এরকম কিছু আইটেমস। লাঞ্চের জন্য আমরা দাঁড়ালাম। আরেকটা গ্রুপ আসার কথা রাতে, মোটামুটি 70 জনের একটা গ্রুপ হবে কাল সকাল হতে হতেই। আমরা আসলে হোটেলে এসে নামলাম আর কি, ব্যাগেজ রাখলাম। মোটামুটি টুইন শেয়ার রুম করে এখানে আপাতত 34 জন। আমরা সকলেই রুমে চেক ইন করে নিব। পরবর্তী অ্যাক্টিভিটিস কি দেখা যাক। We follow not this one, we follow this one. Share. তো ফাইলাম আমাদের রুম সিলেকশন, কেমন রুম দেখা যাক। রুম ভালোই, এখানকার রুম আসলে অনেক এক্সপেন্সিভ। 6 ফ্লোর, মোটামুটি $100 কম বেশি হয়, $150 দেখাই মাঝে মধ্যে প্রতিটা রুম। গ্রুপ ট্যুর জয়েন কখনো করিনি, এই প্রথম। রাতে আমরা বের হব, শুনলাম রাতেই নাকি সবচেয়ে বেশি জমজমাট এখানে হয়ে থাকে। দেখুন বন্ধুরা, ওয়াহ সুবহানাল্লাহ, সমুদ্র দেখা যাচ্ছে রীতিমতো এখান থেকে। সানসেটটা একটু আগে আসলে মিস হতো না। লাইফের ফার্স্ট টাইম সিবিও, তাও মানে রুম থেকে সিবিও, তাও থাইল্যান্ডের মতো একটা জায়গায় এসে অনুভূতি সত্যি অবর্ণনীয়। মোটামুটি ভালো একটা দখল যাচ্ছে, রানিং অনেকক্ষণ ধরেই যাচ্ছে। ইন্টারনেট নিয়ে নেট অনেক স্লো, ওয়াইফাই মোটামুটি বলতে পারেন 200-300 kbps, এর বেশি না। আর মোবাইলের যে সিমের ইন্টারনেট এইখানে মেবি এটা 6th ফ্লোরে, এইখানে এসে ইন্টারনেট আর কাজ করে না। তো এত বেশি স্লো ইন্টারনেট, না ওয়াইফাই ভালো মতো চলতেছে না সিম ভালো মতো চলতেছে। তো আমি পার্সোনালি ওয়াইফাই বা ইন্টারনেট ছাড়া বলতে পারেন অক্সিজেনলেস, এরকম একটা ব্যাপার। তো ইন্টারনেট নিয়ে খুবই ভোগান্তিতে প্রভাবিত হইতেছে। হোটেলের কন্ডিশন অ্যাভারেজ ভালোই, এবং সাইজ বা এভরিথিং, সিবিও সব কিছুই ঠিকঠাক, কিন্তু সমস্যাটা হলো মেইনলি ইন্টারনেট। এখানে যদি অ্যাটলিস্ট সিমের ইন্টারনেট কাজ করতো ভালো, তাহলে ঠিক ছিল। ইভেন আমি হোটেলের লবিতে ইন্টারনেট ব্রাউজ করছি, ওইখানেও ভালোই চলছে নেট, কিন্তু শুধুমাত্র এই রুমের ভিতরে এসে ফেসে গেলাম রীতিমতো। আমরা 9টা বা 9:30টার দিকে যাব ডিনার করতে। ডিনার মেবি আজকে বাংলাদেশি খাবার খাওয়া হবে। ওইখানে দূর থেকে রাতের এই সি ভিউটা দেখতে পাচ্ছি, ওই পাশে পাতায়া ল্যান্ডমার্ক লেখা আছে। তো মোটামুটি এইখানে সন্ধ্যার পরে এই সিটিটা জমে ওঠে, তাও কয়েকটা রাস্তা বা ওয়াকিং স্ট্রিট বলা হয়ে থাকে, ওইখানেই মেনলি রাতের এই পাতায়া জমে ওঠে। আর দিনের বেলা পাতায়া শহর ঘুমায়, রাত হলেই এই শহর জাগে। আমরা চলে আসছি রাতে ডিনার করার জন্য। মোটামুটি বেশ কিছু এরিয়া আমরা দেখলাম। এখানে দেখলাম বাংলাদেশি রেস্টুরেন্ট মোটামুটি আছে অনেক, ইন্ডিয়ান সবচেয়ে বেশি, এশিয়ার মধ্যে বাংলাদেশি অনেক দেখলাম। আর এইখানে দেখলাম এটাও বাংলাদেশি, যেখানে আজকে আমাদের ডিনার হওয়ার জন্য কারি হ্যাভেন। চলুন থাইল্যান্ডে বাংলাদেশি রেস্টুরেন্ট কেমন হয় একটু দেখি। আমাদের দেশের স্টাইলে বসার জায়গা,
এখানে বিভিন্ন দেশের ভাষায় লিখে আছে। তো আমাদের যেহেতু এখানে বুকিং ছিল, সো মোটামুটি এখানে সাজিয়ে গেছে সবার জন্য। এটা হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট, মেবি বাংলাদেশ থেকে যারা আসেন ম্যাক্সিমামই বা মোস্টলি এখানে আসেন। সো কেমন খাবার, কী স্বাদ, মেনু যদি দেখি, এখানে মেনু দেখা যাচ্ছে। দেখুন, এই হচ্ছে মেনু: সাদা ভাত, 30 বাত, পানি 20 বাত, ও আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে মেনু, আপনারা পজ করে দেখতে পারেন দাম কেমন। তো আমরা প্রথমে ভাবছিলাম হয়তো বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আমরা প্রথমে মনে করছিলাম হয়তো বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাংলাদেশি নাম দিচ্ছে বা বাংলা খাবার বিক্রি করবে।